হ্যালো সবাইকে। আগের ক্লাসে আমরা নাইট্রোজেন চক্র শুরু করেছিলাম। তো আগের ক্লাসে আমরা কি পড়েছিলাম? নাইট্রোজেন চক্রের যে বেসিক কনসেপ্ট, আমি বলেছিলাম এই বেসিক কনসেপ্টটা যদি বুঝে নাও তাহলে যে মূল টপিকটা আমাদের নাইট্রোজেন চক্রের সেটা আমাদের বুঝতে সুবিধা হবে। তো যারা এখনও সেই ক্লাসটা দেখোনি, আমি কমেন্ট বক্সে পিন কমেন্টের লিঙ্ক দিয়ে দিব ক্লাসটার। তোমরা অবশ্যই সেই বেসিক কনসেপ্টটা কিন্তু বুঝে আসবে। আজকে আমরা যে 5 নাম্বার চ্যাপ্টার, তার মূল যে টপিক নাইট্রোজেন চক্র সেটা শুরু করব। তোমাদের সেকেন্ড সেমেস্টার পরীক্ষা হয়তো এতদিনে শেষ হয়ে গেছে। তো আমরা এবার সেকেন্ড সেমেস্টার সিলেবাসের পরে যে টপিক চ্যাপ্টার, লাস্ট চ্যাপ্টার আমাদের 5 নাম্বার চ্যাপ্টার জীবন বিজ্ঞানের, সেটা আমরা আজকে চালু করব। এটা শেষ হয়ে গেলে তোমাদের জীবন বিজ্ঞানের পুরো সিলেবাসটা শেষ হয়ে যাবে। তারপরে আমরা কি করব সেটা দেখতে পাবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? তো দেখো আজকে আমরা কি চালু করব, নাইট্রোজেন চক্র সম্পর্কে আজকে আমরা পড়ব। এটা আমাদের কত নাম্বার চ্যাপ্টার? নাকি দাদা এটা আমার 5 নাম্বার চ্যাপ্টার। তোমাদের জীবন বিজ্ঞানে কটা চ্যাপ্টার আছে? 5টা। শেষ চ্যাপ্টার এটা। দেখো নাইট্রোজেন চক্র আমি কি বলছিলাম, নাকি নাইট্রোজেন যে গ্যাস সেটা কি হচ্ছে, বিভিন্নভাবে বায়ুমণ্ডল থেকে মৃত্তিকায় প্রবেশ করছে, মৃত্তিকা থেকে আবার জীবদেহে প্রবেশ করছে, জীবদেহ থেকে আবার পুনরায় মৃত্তিকায় প্রবেশ করছে, সেখান থেকে আবার পুনরায় কি হচ্ছে, বায়ুমণ্ডলে মুক্ত হয়ে বায়ুমণ্ডলে মিশে যাচ্ছে। নাইট্রোজেন কি দরকার আছে? নাইট্রোজেন আমাদের শরীরে প্রোটিন তৈরিতে সাহায্য করে, পুষ্টি উৎপাদনে সাহায্য করে, উদ্ভিদদের নাইট্রোজেনের ঘাটতি পূরণে সাহায্য করে, আমাদের প্রাণী দেহের ক্ষেত্রে নাইট্রোজেনের ঘাটতি পূরণে এই নাইট্রোজেনটা সাহায্য করে। তো নাইট্রোজেনটা কি করছে? এই নাইট্রোজেনটা চক্রের মাধ্যমে বিভিন্নভাবে যে বিভিন্ন জীবেদের মধ্যে যে নাইট্রোজেনের ঘাটতি সেটা পূরণে কিন্তু এটা সাহায্য করছে। এর যে নাইট্রোজেন চক্র, সমস্ত কিছু কী জিনিস এগুলো আমি কিন্তু বলে দিয়েছি। আজকে আমি মূল টপিকটা সম্বন্ধে বোঝাবো। তা কেউ বলবে না যে দাদা এটা বুঝলাম না। তো সেটা বোঝার জন্য আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি কমেন্টে, তোমরা সেই ভিডিওটা দেখে নেবে। বেসিক কনসেপ্টের আমি কিন্তু কয়েকদিন আগেই সেই ক্লাসটা করিয়েছি। তো নাইট্রোজেন চক্রের সংজ্ঞাটা কি বলছে, যে গ্যাসীয় জৈব ভূ রাসায়নিক চক্রের মাধ্যমে পরিবেশ থেকে নাইট্রোজেন জীবদেহে প্রবেশ করে, পরিবেশ থেকে, পরিবেশের মধ্যে যে নাইট্রোজেনটা আছে সেটা কি করছে, জীবদেহে প্রবেশ করছে। তারপরে কি বলছে দেখো, দেহ আবার জীবদেহ থেকে আবার পরিবেশে ফিরে এসে পরিবেশের নাইট্রোজেনের সাম্য বজায় রাখছে, তাকে নাইট্রোজেন চক্র বলে। এই দেখো পুরো সংজ্ঞাটা আমাদের মুখস্থ করলে কিন্তু হবে না, আমাদের কিন্তু প্রতিটা জিনিস বুঝতে হবে। আমি এই চ্যানেলের মধ্যে এটাই করি, আমি জীবন বিজ্ঞান পড়াতে বা মুখস্থ করাতে আসি না, কিন্তু আমি বোঝাতে আসি। যেটুকু পারবো আমি বুঝিয়ে দেবো, মুখস্থ করাবো না আমি। তো বুঝবে এখানে এসে। বাড়ি তোমরা যদি গিয়ে মুখস্থ করতে চাও সেটা তোমাদের ব্যাপার। তো কি বলছে দেখো সংজ্ঞাটাতে, বলছে যে গ্যাসীয় জৈব ভূ রাসায়নিক চক্রের মাধ্যমে, জৈব ভূ রাসায়নিক চক্রের মাধ্যমে এই যে আমাদের মধ্যে যে নাইট্রোজেনটা প্রবেশ করছে সেটা কি গ্যাসের মাধ্যমে? সেটা তো জৈব পদার্থে পরিণত হয়ে যাচ্ছে, উদ্ভিদের মধ্যে প্রবেশ করছে, সেখান থেকে আমাদের কাছে আসছে, বা বিভিন্ন মাধ্যমে, খাদ্য মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করছে, সেটা জৈব মাধ্যমে। আবার আমাদের প্রাণীরা মারা যায়, উদ্ভিদ প্রাণী, তারা যখন তাদের পাচন হয় তখন সেটা কি, তাদের মধ্যে যে নাইট্রোজেনটা থাকে সেটা আবার মাটিতে প্রবেশ করে, সেখান থেকে আবার বা বিভিন্নভাবে প্রকৃতিতে ছড়িয়ে পড়ে। তো হচ্ছে নাইট্রোজেন চক্র, এটা হচ্ছে সংজ্ঞা। জৈব ভূ রাসায়নিক চক্রের মাধ্যমে পরিবেশ থেকে নাইট্রোজেন কি করে জীবদেহে প্রবেশ করে, আবার দেহ থেকে পরিবেশে ফিরে এসে তারা পরিবেশের নাইট্রোজেনের সাম্য বজায় রাখে। একেই বলা হচ্ছে নাইট্রোজেন চক্র। তো এই হচ্ছে আমাদের নাইট্রোজেন চক্রের সংজ্ঞা, যেখানে আমাদের বোঝানো হচ্ছে যে এই যে নাইট্রোজেন রয়েছে, জীবদেহ, প্রাণীদেহ, উদ্ভিদ দেহ, এদের মধ্যে কিন্তু কি হচ্ছে, নাইট্রোজেনের যে ঘাটতিটা সেটা পূরণ করছে এই নাইট্রোজেন চক্রের মাধ্যমে। নাইট্রোজেন চক্র যদি না থাকে, যদি নাইট্রোজেন বায়ুমণ্ডল থেকে জীবদেহে না প্রবেশ করে, জীবদেহ থেকে মৃত্তিকায় না যায়, মৃত্তিকা থেকে আবার উদ্ভিদদের মধ্যে না যায়, তাহলে নাইট্রোজেনের ঘাটতিটা কি পূরণ হবে? নাইট্রোজেনের যে সাম্য, প্রতিটা জীবের ক্ষেত্রে যে নাইট্রোজেনের সাম্য, নাইট্রোজেনের যে প্রয়োজন, সেটা যদি পূরণ না হয় তাহলে নাইট্রোজেনের কি সাম্য বজায় থাকবে? সেটা থাকবে না। কারণ চক্র না থাকলে সেটা বিভিন্ন মাধ্যমে জীবদেহ, প্রাণীদেহ, উদ্ভিদদেহ এদের মধ্যে কিন্তু যাবে না, আর না গেলে সাম্য বজায় থাকবে না। তাই নাইট্রোজেন চক্রের অত্যন্ত প্রয়োজন আছে প্রতিটা জীবের ক্ষেত্রে নাইট্রোজেনের ঘাটতি পূরণের জন্য। এটাই বলা হচ্ছে আমাদের সংজ্ঞাটার মধ্যে। এবার বলতে হবে, আমাদের জানতে হবে নাইট্রোজেন চক্রের পর্যায়সমূহ। নাইট্রোজেন চক্র কি কি পর্যায়ে হয়? প্রথম পর্যায়টা বলছে নাইট্রোজেন স্থিতিকরণ বা
আবদ্ধকরণ। নাইট্রোজেন প্রথমে কী হয়, স্থিতি হয় বা কোথাও কোনো একটা জায়গায় আবদ্ধ হয়। তারপর এটা কি হচ্ছে, মাটির নাইট্রোজেন 2 নাম্বার জীবদেহে প্রবেশ। মাটির মধ্যে যে নাইট্রোজেনটা রয়েছে সেটা কি করছে, জীবদেহে প্রবেশ করছে। আবার জীবদেহ থেকে 3 নাম্বার জীবদেহ থেকে নাইট্রোজেনের মাটির পুনঃপ্রবেশ। নাইট্রোজেনের মাটিতে পুনঃপ্রবেশ করছে। মাটিতে যেটা নাইট্রোজেন ছিল সেটা জীবদেহে প্রবেশ করলো, আবার জীবদেহ থেকে আবার সেটা মাটিতে পুনঃপ্রবেশ করছে, মানে পুনরায় প্রবেশ করছে। শেষে হয়ে যাচ্ছে নাইট্রোজেন মুক্তি, অর্থাৎ নাইট্রোজেনটা কি হচ্ছে, আবার বায়ুমণ্ডলে মুক্ত হয়ে যাচ্ছে। এবার আমরা পরপর করে এক একটা করে নাইট্রোজেনের যে প্রতিটা পর্যায় সেগুলো আমরা এক এক করে কিন্তু জানবো। তো দেখো, এবার আমরা জানবো নাইট্রোজেন চক্রের যে প্রথম ধাপ নাইট্রোজেন স্থিতিকরণ সেটা সম্পর্কে। দেখো, নাইট্রোজেন স্থিতিকরণ বা আবদ্ধকরণ কাকে বলছে? বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন গ্যাস রয়েছে সেটা কি করছে, মাটির মধ্যে বিভিন্ন যৌগ রূপে তারা আবদ্ধ হচ্ছে, একেই বলা হচ্ছে নাইট্রোজেন আবদ্ধকরণ বা স্থিতিকরণ। এর মূলত 3টে ধাপ আছে। এক হচ্ছে প্রাকৃতিক আবদ্ধকরণ, 2 জীবজ আবদ্ধকরণ, 3 শিল্পজ আবদ্ধকরণ। প্রাকৃতিক আবদ্ধকরণ বলতে আমরা কি বুঝবো, 3টে আমরা এক এক করে এবার জানবো। প্রথম বলছে প্রাকৃতিক আবদ্ধকরণ। যখন বজ্রপাত বা অগ্নুৎপাত হয় বা অন্যান্য কারণে, মূলত বজ্রপাত অগ্নুৎপাতের সময় বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন গ্যাসটা থাকে, এটা বুঝো না, প্রাকৃতিক আবদ্ধকরণটা বোঝাচ্ছি। বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন গ্যাস থাকছে তারা কি করছে, মুক্ত নাইট্রোজেন মুক্ত অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করছে একটা গ্যাস, যার নাম হচ্ছে নাইট্রিক, একে বলা হচ্ছে নাইট্রিক অক্সাইড। এবার এই নাইট্রিক অক্সাইডটা বায়ুমণ্ডলের অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড, একে বলা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করছে। এবারে নাইট্রোজেন ডাইঅক্সাইডটা যখন বৃষ্টি হয়, বৃষ্টির জলের সংকেত আমরা কি জানি, H2। এই বৃষ্টির জল, এটা কিন্তু বৃষ্টির জলের সঙ্গে এরা যুক্ত হয়ে 2 প্রকার গ্যাস তৈরি করে। একটা হচ্ছে এখান থেকে 2 ধরনের গ্যাস তৈরি হচ্ছে। একটা হচ্ছে 1 নাম্বার HNO2, একে বলছি আমরা নাইট্রিক অ্যাসিড। আরেকটা গ্যাস তৈরি করছে যাকে বলছি আমরা HNO3, আর একে বলা হচ্ছে নাইট্রাস অ্যাসিড। একটা তৈরি করছে নাইট্রিক অ্যাসিড এবং একটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড। বৃষ্টির জলের সঙ্গে এরা জারিত হয়ে 2 ধরনের গ্যাস তৈরি হচ্ছে। এ হচ্ছে প্রাকৃতিক আবদ্ধকরণ, একেই বলা হচ্ছে প্রাকৃতিক আবদ্ধকরণ। এর দ্বারা এরা কি করছে, এরা মাটিতে বৃষ্টির জলের সঙ্গে মিশে প্রথমে নাইট্রোজেনটা অক্সিজেনের সঙ্গে মিশে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে, তারপরে নাইট্রোজেন ডাইঅক্সাইড। সেখান থেকে এরা বৃষ্টির জল, যখন বৃষ্টিটা হচ্ছে সেই সময় তারা বৃষ্টির জলের সঙ্গে যুক্ত হয়ে নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রাস অ্যাসিড, এই দুটো অ্যাসিড রূপে তারা কিন্তু মাটিতে নেমে আসে এবং মাটিতে নেমে এসে তারা মাটিতে আবদ্ধ হয়। এ হচ্ছে একটা প্রক্রিয়া, এটাকে বলা হচ্ছে প্রাকৃতিক আবদ্ধকরণ। আবদ্ধ হচ্ছে মানে কি, নাইট্রোজেন স্থিতিকরণ, আবদ্ধকরণ বিভিন্নভাবে তো হতে পারে, এটা প্রাকৃতিক আবদ্ধকরণ। এরপরে আমরা জানবো 2 নাম্বারটা, যেটা হচ্ছে জীবজ আবদ্ধকরণ। এবার এই জীবজ আবদ্ধকরণ 2 ধরনের হয়। একটা হচ্ছে স্বাধীনজীবী অণুজীব দ্বারা, এবং আরেকটা হচ্ছে মিথজীবী অণুজীব
দ্বারা এরা কি করছে, মাটিতে আবদ্ধ হচ্ছে। প্রথমে স্বাধীনজীবী অণুজীব, এদের ক্ষেত্রে কয়েক প্রকার অ্যাসপি, যেমন নাম্বার ক্ষেত্রে প্রথমটায় স্বাধীনজীবী অণুজীব দ্বারা যে যদি আমরা জীবজ আবদ্ধকরণটাকে দেখি, এরা কি করছে, জীবজ আবদ্ধকরণ মানে কি, বিভিন্ন ধরনের যে ব্যাকটেরিয়াগুলো আছে, বিভিন্ন জীবের বা বিভিন্ন উদ্ভিদের ব্যাকটেরিয়াগুলো এরা কি করছে, বায়ুমণ্ডলের মধ্যে যে নাইট্রোজেনগুলো রয়েছে সেগুলোকে তারা আবদ্ধ করছে, তারা আকর্ষণ করে মাটির মধ্যে আবদ্ধ করছে। এবার এই অণুজীবগুলো যখন মারা যায়, তখন সেই নাইট্রোজেন যেটা আবদ্ধ করে তারা রেখেছিল সেটা কি হয়, মাটিতে মিশে যায়। এই হচ্ছে এদের আবদ্ধকরণ পদ্ধতি। স্বাধীনজীবী অণুজীব, এদের ক্ষেত্রে কয়েকটা অণুজীব, যেমন একটাকে বলা হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম, অ্যাসপি, এটা একটা। আরেকটা হচ্ছে অ্যাজোটোব্যাক্টার, অ্যাসপি। এই যে আরও অনেক ধরনের অ্যাসপি আছে, এই স্পিসিস, তারা কি করেছে, এরা স্বাধীনজীবী অণুজীব, এরা অণুজীব। এরা বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন গ্যাস রয়েছে তাকে এরা বিভিন্নভাবে আবদ্ধ করে মাটির মধ্যে। এদের কাজ কি, বায়ুমণ্ডলের নাইট্রোজেন গ্যাসকে মাটিতে আবদ্ধ করা। এরা বিভিন্ন, এই যে অণুজীবগুলো রয়েছে, স্বাধীনজীবী অণুজীব, এরা বায়ুমণ্ডলে যখন নাইট্রোজেন গ্যাস আসে তাদের সংস্পর্শে, তারা সেই নাইট্রোজেন গ্যাসটাকে আবদ্ধ করে মাটির মধ্যে ধরে রাখে। এবার যখন এই অণুজীবগুলো মারা যায়, তখন সেই নাইট্রোজেনটা কী করে মাটির মধ্যে ছড়িয়ে যায়। এবার আমরা যদি মিথজীবী অণুজীবের ক্ষেত্রে দেখি, বি নাম্বার, এদের মধ্যে কয়েকটি মিথজীবী উদ্ভিদ, যেমন মসুর, মটর ইত্যাদি, এই সমস্ত যে গাছগুলো রয়েছে, এই জাতীয় যে উদ্ভিদগুলো রয়েছে, এরা কি করছে, এদের মূলের মধ্যে কি মূলের অর্বুদে এক ধরনের ব্যাকটেরিয়া থাকছে, যাদেরকে আমরা বলছি রাইজোবিয়াম অ্যাসপি। এরা কি করছে, এরা তাদের যে মূলের অর্বুদে যে এই ধরনের অ্যাসপি আছে, তারা কি করছে, বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে তারা আবদ্ধ করছে। এদের কাজই হলো বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে আবদ্ধ করে রাখা, এবং আবদ্ধ করে তাদেরকে মাটির মধ্যে আবদ্ধ রেখে তাদেরকে যখন তারা মারা যাবে তাদেরকে মাটির মধ্যে ছড়িয়ে দেওয়া। আবার সেই মাটির মধ্যে যে ছড়িয়ে গেল, মাটি থেকে আবার নাইট্রোজেনটা বায়ুমণ্ডলে ফিরে গেলে সেখান থেকে আবার তারা বিভিন্ন জীবের মধ্যে প্রবেশ করবে। এটা হচ্ছে এই অণুজীবগুলোর কাজ। এর মাধ্যমে এরা জীবজ আবদ্ধকরণ হয়, একেই বলা হচ্ছে জীবজ আবদ্ধকরণ। এইভাবে আবদ্ধ হওয়াকেই বলা হচ্ছে জীবজ আবদ্ধকরণ। এটা হলো 2 নম্বর জীবজ আবদ্ধকরণ। 3 নম্বর বলছে শিল্পজ আবদ্ধকরণ। শিল্পজ আবদ্ধকরণটা কি? দেখবে, আমরা জানি কি, আমাদের জমিতে যখন আমাদের বাবারা যখন জমিতে সার নিয়ে যায়, তারা কিন্তু বিভিন্ন নাইট্রোজেন, যেমন নাম শুনে থাকবে তোমরা এনপিকে, এগুলোতে নাইট্রোজেন সমৃদ্ধ সার। বিভিন্ন কলকারখানা আছে, তাদের মধ্যে তারা কি করে, নাইট্রোজেন যুক্ত বিভিন্ন সার তৈরি করে। কারণ জমিতে নাইট্রোজেনের প্রয়োজন। জমিতে যদি মাটিতে যে নাইট্রোজেন থাকে, তাহলে সেগুলো কিন্তু যে জমিতে যে ফসল হবে তার মধ্যে নাইট্রোজেনের ঘাটতিটা পূরণ করবে, তারা পুষ্টি উৎপাদনে সাহায্য করবে। তাই জন্য আমাদের কি হয়, এই যে জীবজ আবদ্ধকরণ মানে এই যে শিল্পজ আবদ্ধকরণ, বিভিন্ন যেগুলো শিল্প কারখানা আছে, তারা বিভিন্নভাবে, যেমন হ্যাবারবোস পদ্ধতিতে যে নাইট্রোজেনযুক্ত সার তৈরি করা হয়, এই সারগুলোকে যখন আমরা জমিতে প্রয়োগ করি, তখন তার মধ্যে যে নাইট্রোজেন থাকে তারা জমিতে আবদ্ধ হয়। প্রাকৃতিক আবদ্ধকরণে আমরা দেখলাম যে প্রাকৃতিক আবদ্ধকরণে প্রাকৃতিকভাবে নিজেই, যেটাতে আমাদের কোনো সহযোগিতা থাকছে না, আমাদের কোনো হাত থাকছে না, সেটাতে তারা নিজেই কি হচ্ছে, আবদ্ধ হচ্ছে, নাইট্রোজেন আবদ্ধ হচ্ছে। জীবজ আবদ্ধকরণ মানে বিভিন্ন অণুজীবরা, তারা কিন্তু এই ক্ষেত্রে কি করছে, নাইট্রোজেনটাকে মাটিতে আবদ্ধ করছে। এবার শিল্পজ আবদ্ধকরণ, এটাতে আমাদের নিজেদের হাত থাকে। আমরাই কি করি, এই যে শিল্প কারখানায় যে নাইট্রোজেন যুক্ত সারগুলো তৈরি হচ্ছে,
এগুলোকে আমরা মাটির মধ্যে যখন মাটিতে প্রয়োগ করি, জমিতে প্রয়োগ করি, তখন সেটা মাটিতে কিন্তু আবদ্ধ হয়ে যায়। কারণ তার মধ্যে তো নাইট্রোজেনটা থাকছে, নাইট্রোজেনটা আর তো সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলে ফিরে যাবে না, কারণ সেটা সার অবস্থায় থাকছে। সেটাকে মাটিতে প্রয়োগ করলে সেটা জমির কাজে, জমির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে। তাই জন্য এই যে শিল্পজ আবদ্ধকরণ, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের নাইট্রোজেন স্থিতিকরণ বা আবদ্ধকরণের ক্ষেত্রে। তো এই হচ্ছে কয়েকটা নাইট্রোজেন স্থিতিকরণ বা আবদ্ধকরণের ধাপ। এবার আমরা জানবো 2 নাম্বার। এই 2 নাম্বার ধাপটা হচ্ছে মাটির নাইট্রোজেন জীবদেহে প্রবেশ। যে মাটির মধ্যে যে নাইট্রোজেন গ্যাসটা রয়েছে, এটা জীবদেহে কিভাবে প্রবেশ করছে সেটা জানবো। ঠিক আছে, এটা হচ্ছে 2 নাম্বার। এখানে লেখার কিছু নেই, আমি বলছি শোনো। মাটির নাইট্রোজেন, মাটিতে যে নাইট্রোজেন আবদ্ধকরণ হলো সেটা আমরা বুঝলাম যে ঠিক আছে, বায়ুমণ্ডলের নাইট্রোজেন বিভিন্নভাবে প্রাকৃতিক, জীবজ, শিল্পজ এভাবে মাটিতে আবদ্ধ হলো। এবার এরা কিভাবে জীবদেহে প্রবেশ করছে। মাটির মধ্যে লবণ রূপে যে আবদ্ধ থাকা নাইট্রোজেন, উদ্ভিদেরা কি করছে, তাদের শিকড়ের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে তারা কি করছে, নিজেদের দেহে সেটাকে লবণ রূপে শোষণ করছে। লবণ রূপে সেই নাইট্রোজেনটাকে মাটির মধ্য থেকে তারা নিজ দেহে শোষণ করছে। এবার শোষণ করে তারা কি করবে, এক জায়গায় জমা করে তো রাখবে না নিশ্চয়ই। কি করছে, নিজেদের দেহে নাইট্রোজেনের যে ঘাটতি সেটাকে তারা কিন্তু পূরণ করছে। এবার যখন একটা উদ্ভিদ, ধরো সেটা আমাদের, আমরা যে শাকগুলো খাই, সেই শাক জাতীয় কোনো উদ্ভিদ রয়েছে, সেই শাক নাইট্রোজেন, মাটিতে যে নাইট্রোজেন আবদ্ধ রয়েছে সেটাকে লবণ রূপে নিজ দেহে শোষণ করলো। তার মধ্যে নাইট্রোজেনের ঘাটতিটা পূরণ হলো। এবার সেই শাকটাকে যখন আমরা তুলে খাই, অর্থাৎ প্রাণী, সোজা ভাষায় যদি কোনো প্রাণী সেই উদ্ভিদটাকে নাইট্রোজেন, যার মধ্যে নাইট্রোজেনের অভাব নেই, যার মধ্যে নাইট্রোজেনের ঘাটতি পূরণ হয়ে গেছে, সেই উদ্ভিদটাকে যদি আমরা খাই, যার মধ্যে অর্থাৎ নাইট্রোজেনের রয়েছে, সেটাকে যদি আমরা সেবন করি, সেটা যদি প্রাণী যদি সেটাকে খাদ্য হিসেবে গ্রহণ করে, তাহলে কি করবে, সেই নাইট্রোজেনটা উদ্ভিদ থেকে প্রাণীর মধ্যে প্রবেশ করবে। আবার সেই নাইট্রোজেনটা প্রাণীদেহের মধ্যে যে নাইট্রোজেনের ঘাটতি রইবে সেটা কী হবে, পূরণ হবে। এই হচ্ছে জীবদেহে প্রবেশ, মাটির নাইট্রোজেন জীবদেহে প্রবেশ। সোজা ভাষায় যদি এটাকে আমরা বুঝতে চাই, যে মাটির মধ্যে যে নাইট্রোজেনটা ছিল আবদ্ধ, সেটাকে উদ্ভিদরা লবণ রূপে শোষণ করলো, তার মধ্যে নাইট্রোজেনের ঘাটতি পূরণ হলো। তারপরে সেই নাইট্রোজেনযুক্ত উদ্ভিদকে যখন কোনো প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করবে, তখন সেই নাইট্রোজেনটা প্রাণীর মধ্যে নাইট্রোজেনের অভাবটা দূর করবে, নাইট্রোজেনের ঘাটতিটা পূরণ করবে। এভাবে হয় মাটির নাইট্রোজেন জীবদেহে প্রবেশ। 3 নাম্বার আমাদের হচ্ছে, 3 নাম্বার, জীবদেহ থেকে নাইট্রোজেনের মাটিতে পুনঃপ্রবেশ। মাটির মধ্যে যে নাইট্রোজেনটা ছিল সেটা জীবদেহে প্রবেশ করলো, জীবদেহ থেকে আবার সেটা মাটিতে প্রবেশ করবে, অর্থাৎ পুনরায় প্রবেশ করেছে, তাই একে বলা হচ্ছে পুনঃপ্রবেশ। আবার দুটি পদ্ধতিতে হয়, একটা হচ্ছে নাইট্রিফিকেশন এবং অ্যামোনিফিকেশন। 1 নম্বর অ্যামোনিফিকেশন আর 2 নম্বর হচ্ছে নাইট্রিফিকেশন। অ্যামোনিফিকেশনটা কি, প্রাণী এবং উদ্ভিদ, প্রাণী ও উদ্ভিদ প্রাণী এবং উদ্ভিদ এদের যে মৃতদেহ বা নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ, ঠিক আছে, প্রাণী উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত বা মৃতদেহ বা নাইট্রোজেন যুক্ত যে রেচন পদার্থটা, সেটা যখন বিভিন্ন অণুজীব ব্যাকটেরিয়া দ্বারা যখন মাটিতে যখন অ্যামোনিয়ায় পরিণত হয়, মাটিতে মিশে যখন অ্যামোনিয়াতে পরিণত হয়, তখন তাকে বলা হচ্ছে অ্যামোনিফিকেশন। এই কাজে যে এই অ্যামোনিফিকেশন বা অ্যামোনিয়াতে পরিণত হতে যে ব্যাকটেরিয়াগুলো সাহায্য করে, তাকে বলা হচ্ছে
অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া বলা হচ্ছে এদেরকে, ঠিক আছে। এবার নাইট্রিফিকেশন কি? যখন মাটির মধ্যে যে অ্যামোনিয়াটা থাকছে, অ্যামোনিয়াটা যখন বিভিন্নভাবে যখন কিসে পরিণত হচ্ছে, নাইট্রাইট, প্রথমে নাইট্রিক ও নাইট্রাইটে, ঠিক আছে। নাইট্রিক এবং নাইট্রাইট এই দুটোতে যখন পরিণত হচ্ছে, অ্যামোনিয়াটা যখন বিভিন্নভাবে বিভিন্ন অণুজীব দ্বারা, বিভিন্ন ব্যাকটেরিয়া দ্বারা নাইট্রিক, নাইট্রাইট এগুলোতে পরিণত হচ্ছে, তখন থেকে বলা হচ্ছে নাইট্রিফিকেশন। এবার এই নাইট্রিফিকেশন হতে যে ব্যাকটেরিয়াগুলো সাহায্য করে তাদেরকে বলা হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, এদেরকে বলা হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। তো হচ্ছে জীবদেহ থেকে নাইট্রোজেনের মাটিতে পুনঃপ্রবেশ। লাস্ট আমাদের যেটা জানতে হবে 4 নাম্বার, সেটা হচ্ছে, আমি ওপরেই লিখব, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে নাইট্রোজেন মুক্তি। 4 নাম্বার যে পদ্ধতি তাকে কি বলা হচ্ছে, নাইট্রোজেন মুক্তি বা ডিনাইট্রিফিকেশন, ঠিক আছে। এটা কি, যখন মাটিতে আবদ্ধ যে নাইট্রোজেনটা, যেটা মাটিতে আবদ্ধ হলো, সেটা যখন নাইট্রোজেন গ্যাস রূপে যখন বায়ুমণ্ডলে ফিরে যাবে, তখন তাকে বলা হচ্ছে নাইট্রোজেন মুক্তি বা ডিনাইট্রিফিকেশন। নাইট্রোজেনটা মুক্ত হয়ে যাচ্ছে, সেটা আবদ্ধ হয়ে কোথাও থাকছে না, একেই বলা হচ্ছে নাইট্রোজেন মুক্তি। একেই বলা হয় আরেকটা ডিনাইট্রিফিকেশন। এবার এই কাজে যে ব্যাকটেরিয়াগুলো সাহায্য করে তাদেরকে বলা হয় ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এ হচ্ছে আজকের মূল পুরো টপিকটা। 4 নাম্বার যেটা নাইট্রোজেন মুক্তি বা ডিনাইট্রিফিকেশন, এখান থেকে আমাদের কি হচ্ছে, নাইট্রোজেন চক্র, যে প্রথম টপিকটা ছিল আমাদের, সেটা শেষ হচ্ছে। আজকে আমরা কি কি পড়লাম, নাইট্রোজেন চক্রের যে সংজ্ঞা সেটা সম্বন্ধে জানলাম, নাইট্রোজেন চক্রটা কি, আর এর যে বিভিন্ন পর্যায়গুলো আছে, অর্থাৎ নাইট্রোজেন স্থিতিকরণ, তারপরে মাটির নাইট্রোজেন জীবদেহে প্রবেশ, জীবদেহ থেকে নাইট্রোজেনের মাটিতে পুনঃপ্রবেশ, আবার মাটি থেকে কি হচ্ছে, নাইট্রোজেন মুক্তি বা ডিনাইট্রিফিকেশন। এ হচ্ছে নাইট্রোজেন চক্র। খুব সোজা জিনিস, ভালোভাবে যদি বুঝো তাহলে এটা কঠিন বলে মনে হবে না। বাড়িতে আরেকবার রিভিশন করবে, বাড়িতে এই যে পুরো পর্যায়গুলো আছে আর যে অ্যাসপিগুলো বা ব্যাকটেরিয়াগুলোর নামগুলো আছে সেগুলো কিন্তু ভালোভাবে দেখবে। এগুলো দেখে নিলেই তোমার নাইট্রোজেন চক্র পুরো হাতের মুঠোয়। এখান থেকে যত ধরনের কোয়েশ্চেন আসো তুমি পারবে। তো এই নাইট্রোজেন চক্রটা আজকে হলো, পরের টপিকগুলো আমরা ধীরে ধীরে সমাধান করব, তো সেগুলো সম্বন্ধে বুঝবো। তো চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি, তোমরা চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে যখন আমি ক্লাসগুলো দিব তখন যাতে তোমরা নোটিফিকেশনটা পাও। নোটিফিকেশন পেয়ে গেলে তোমরা ক্লাসটাতে জয়েন হতে পারবে। তো এই হচ্ছে আজকের ক্লাস। দেখা হবে এবার পরের ক্লাসগুলোতে। আর আজকের ক্লাসটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। টাটা।